আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অত্যন্ত শোকার্ত একটা দিন আছে 25শে মার্চ, আপনারা সবাই জানেন। এবং 25শে মার্চ আসলে বাঙালি জাতির জীবনে সবসময় আসলে একটা বেদনা বিধুর দিন, রাত। আজকে যে ঘটনাটা ঘটেছে 2026 সালের 25শে মার্চে, আপনারা সবাই জানেন যে আজকে সন্ধ্যা নাগাদ যেই বাসটি যেটা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছিল রাজবাড়ী হয়ে, সেই বাস অপর ফেরির মানে পল্টনে যখন ওয়েট করছিল, ধাক্কায় শেষ পর্যন্ত পদ্মা নদীতে ডুবে যায়। সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, নিশ্চয়ই আপনারা এখানটায় দেখছেন। এবং সেই বাসে থাকা যাত্রীরা যারা ভেতরটায় ছিলেন, তারা ন্যূনতম সময়টা পান নাই সেই বাস থেকে বের হয়ে নিজেদেরকে রক্ষা করার জন্য। সাতটে বাঁচার চেষ্টা করেছেন, বেঁচেছেন 7 থেকে 8 জন। বাকি প্রায় 35 জনের মতো যারা রয়েছেন, যারা ওই বাস থেকে শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্তটাতেও আপ্রাণ চেষ্টা করে নামতে পারেন নাই, নিজেদের বাঁচাতে পারেন নাই, সেই তাদের ডুবুরি দিয়ে পদ্মা নদীর, খরস্রোতা পদ্মা নদীর বৈরী আবহাওয়াময় এই দিনে বের করা যাচ্ছে না। প্রত্যেকেই মারা গেছেন। স্বজনদের অপেক্ষা যে আসলে তার প্রিয় স্বজনের অন্তত যখন ওই ডেড বডিগুলো বের করা হবে, নামটা সেখানটায় না থাকে। অলৌকিকভাবে তারা নিখোঁজ থাকলেও যেন মৃতের নামের সাথে প্রিয় মানুষটার নাম এঁটে না যায়। স্বজনদের প্রার্থনার অপেক্ষা সেই জায়গায়। আমি এই আলোচনা যখন করছি, আজকে পুরো বাংলাদেশ শোকার্ত। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে প্রচন্ডভাবে মর্মাহত। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি অন্তত আমরা আমাদের দেশে চেয়েও পাই না। যখন ঈদ উৎসব শুরু হলো, দেশে ফেরার ওই যে স্বপ্ন যাবে বাড়ি আমার যে স্লোগান, যেই গান, যে জাতীয় সঙ্গীত গিয়ে যখন সবাই তার ওই নারীর টানে গ্রামের বাড়িতে ফেরার চেষ্টা করছে, তখন আমরা দেখলাম যে 2 লঞ্চের হুড়োহুড়িতে পিষ্ট হয়ে মানুষ মারা গেল। আর এবার ফেরার পথে পুরো একটা বাসই হারিয়ে গেল। এমন ভাবে হারিয়ে গেল যে এই পৃথিবীতে এই বাসটার অস্তিত্ব আসলে যেন কখনো ছিলই না। এই মানুষগুলো যেন পৃথিবীতে কখনো ছিলই না। নিমেষের মধ্যে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা আস্ত বাস, যে বাসের যাত্রী সংখ্যা বলা হচ্ছে 50। আমি এক্সটেনশন করছি আলোচনাটায়, এখানটায় অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার সাথে শেয়ার করব। কি অবস্থায় রয়েছে, কেউই নেই। আজকে এই কষ্টের জায়গাটা কোথায় জানেন? যেহেতু আমরা স্পোর্টস নিয়ে কাজ করি, আপনারা সবাই জানেন, ক্রিকেট নিয়ে কাজ করি। এই মুহূর্তে আমি যখন এই কন্টেন্টটা করছি, স্পোর্টসের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রিয় অর্গানাইজেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমরা জানি যে আমরা সবাই এটা নিয়ে পোস্ট করছি, সবাই নিয়ে এটা নিয়ে দুঃখ প্রকাশ করছি, আমরা সবাই শুভ কামনা জানাচ্ছি যেন বেঁচে ফেরে অলৌকিকভাবে হলেও যত সংখ্যক মানুষের জন্য পসিবল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ফেসবুক পেজটা রয়েছে, দেখুন, এখন বাজে হচ্ছে বাংলাদেশের সময়, আমি যখন এই আলোচনাটা করছি 10টা 55, এখানটায় সর্বশেষ যে পোস্ট করা হয়েছে এখন থেকে 6 মিনিট আগে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, রেড ভার্সেস গ্রিন, মানে যে খেলাটা হবে 26 তারিখে, যে খেলা হবে লাল এবং সাদা দলের, লাল এবং সবুজ দলের মধ্যে, সেটা নিয়ে তার আগের পোস্ট যেটা, সেটাও দেখছেন 5 দিন আগে। যে মানুষগুলো মারা গেল, যে মানুষগুলো আসলে এই পৃথিবীকে অদ্ভুতভাবে অনিচ্ছা সত্ত্বে না জানিয়ে, মানে কি বলবো, অল্প সাডেন বললেও আসলে কম হয়ে যায়, এভাবে চলে গেল, যাদের জন্য পুরো বাংলাদেশের মানুষ শোকার্ত। যে মানুষগুলো বাংলাদেশের বাইরে বসবাস করে তারা শোকার্ত। তাদের নিয়ে পুরো বাংলাদেশের মানুষের সোশ্যাল প্ল্যাটফর্মে যতটুকু স্পেস রয়েছে, সবাই তার শোক জানালো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার ফলোয়ার হচ্ছে, যেই পেজটার ফলোয়ার অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভ ফলোয়ার যদি আমরা বলি সোশ্যাল মিডিয়া, এখানটায় 16 মিলিয়ন, 1,60,00,000, তাদের সেই সময়টুকু বা সেই ভাবনাটুকু হয় নাই। একইভাবে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কথা আলোচনা করি, দুঃখজনক হলেও সত্য এগুলো, আমি আলোচনায় যাব। সেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সবশেষ যে পোস্ট, সেখানটাও 41 মিনিট আগে ট্রেনিং করছে হামজা চৌধুরীরা। অবশ্যই সেই পোস্টগুলো আসবে, হামজা চৌধুরী ট্রেনিং করবেন, অন্য ফুটবলাররা ট্রেনিং করবে, ক্রিকেট বোর্ড তার খেলা আয়োজন করবে, কিন্তু এন্ড অফ দ্য ডে যখন পুরো জাতি একটা শোকার্ত অবস্থায় রয়েছে, তখন বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর পক্ষ থেকেও সকল রাজনৈতিক যে দলগুলো রয়েছে, সামাজিক যে সংগঠনগুলো রয়েছে, প্রত্যেকেই শোক প্রকাশ করছে। শুধুমাত্র এই যে বলি না, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক করে আমাদের স্পোর্টস, সেই স্পোর্টস ফেডারেশনের যে নেতৃত্বে যারা রয়েছেন, মিষ্টি মিষ্টি কথা যারা বলেন, তাদের এই শোকটা নাই। তারা এই শোকটাকে আমি জানি না কিভাবে বইছেন, কিভাবে সহ্য করছেন। 6 যাত্রী নিয়ে আসলে কুমারখালী থেকে এই বাসটি যাত্রা শুরু করেছিল, আপনারা সবাই জানেন।
এবং দৌলতদিয়া আপনারা সবাই জানেন, ওই পল্টনে যখন আরেকটা ফেরি এসে ছোট ফেরি ধাক্কা দেয়, তারপর সেটি নিয়োজিত হয়ে যায় পদ্মায়, এবং পরবর্তীতে আরো প্রায় 36 জন এখানটায় ওঠে, হেল্পার, কন্ট্রাক্টর এবং ড্রাইভার মিলিয়ে আশঙ্কা করা হচ্ছে, এবং পথিমধ্যে আরো যতজন উঠেছে প্রায় 50 জনের মতো যাত্রী এখানটায় ছিল। দুঃখজনক হলো সত্যি যেটা, সেটা হচ্ছে বাসটি এই মুহূর্তে পদ্মা নদীর, আমি যে তথ্যটা এখানটায় আপনাদেরকে দেখাতে পারছি বা আমি যেটা জেনেছি, সেটা হচ্ছে প্রায় 80 ফুট নিচে চলে গেছে। এবং ওই 80 ফুট নিচে যেখানটা চলে গেছে ডুবুরি নামানো হয়েছে, যেহেতু 80 ফুট নিচে মানে হচ্ছে পানির, আপনি যত নিচে যাবেন তত চাপ বেড়ে যাবে, চারপাশ থেকে পানিতে কিন্তু একটা চাপ রয়েছে, তাই না? উপরে নিচে ডানে বামে ওই চাপটা এত বেশি, এত প্রবল, যে যেই বাসটা ডুবে গেছে এবং যেটা অবস্থান করছে খরস্রোতা পদ্মার 80 ফিট নিচে, সেখানকার দরজা খোলা যাচ্ছে না, জানালা ভাঙা যাচ্ছে না, মানে কোনোটাই করা যাচ্ছে না। কাজটা কতটা কঠিন যে আপনাকে প্রথমত দরজা খুলতে হবে অথবা জানালা খুলতে হবে অথবা ভাঙতে হবে, শুধু এটুকুই না, দিস ইজ নট দ্য এন্ড। এর বাইরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মানুষগুলো সেখানটায়, দুঃখজনক হলো সত্য, যে মারা গেছে, তাদের মৃতদেহগুলোকে বের করতে হবে। পুরো কাজটা যে করতে হবে এরকম বৈরী একটা আবহাওয়ায়, আজকে ঝড় বৃষ্টি হয়েছে আমরা সবাই জানি এই এলাকাতে, সেটা কতটা কঠিন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে প্রায় 33 থেকে 35 জন মানুষ ওই জায়গাটায় রয়েছেন। 33 থেকে 35 জন মানুষ, যেই বাসটা পদ্মার নিচে রয়েছে, সেই পদ্মা নদীর তলানিতে বা তলদেশে আটকে পড়া সেই বাসে 35 থেকে 33 জনের মৃতদেহ রয়েছে। বেলা 2:20 সৌহার্দ্য পরিবহন, আপনারা সবাই মনে রাখবেন নামটা, সেটা আসলে কুমারখালী পৌর টার্মিনাল থেকে যাত্রা শুরু করে, এবং এদিনও একই কাজ হয়েছিল। 6 জন যাত্রী নিয়ে এটা স্টার্ট করেছিল। পরবর্তীতে এটা হচ্ছে খোকসা থেকে 7 জন, মাছপাড়া থেকে 4 জন, পাংশায় 15 জন, ইঞ্জিন কাভারেও, মানে কত ভয়াবহ অবস্থা এই বাসের ইঞ্জিন কাভারেও, যেখানটায় ইঞ্জিন এবং তার যে এরিয়াটা রয়েছে, অপারেটিং সিস্টেমটা আসলে যেখানটায় রয়েছে একটা বাসে, ওখানটায়ও যাত্রী ছিল, মানে এতটা ফুল ছিল। এখন কিছু মানুষ ভাগ্যক্রমে বেঁচে গেছে এবং কিছু মানুষ সাঁতরে উঠতে পেরেছে। যারা ভাগ্যক্রমে বেঁচে গেছে তারা হচ্ছে, যেহেতু বাসটা একটা ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল, সো তারা নিচে নেমেছিলেন। যারা এই নিচে নেমেছিলেন কোনো প্ল্যান ছাড়া, প্ল্যানলেস ওয়াইজ, তারা সবচেয়ে বেস্ট প্ল্যানার হয়ে গেছেন, তারা নিজেদের রক্ষা করতে পেরেছেন। আমি একটা ফটোকার্ড দেখছিলাম, যে সেই ফটোকার্ডটা খুব মানে দুঃখজনক হলেও সত্য। সেখানটায় দেখা যাচ্ছিল যে একটা শিশু, যে আমার আম্মু বাসের ভেতরে, আমি আম্মুকে বের করতে পারি নাই, ছোট্ট একটা বাচ্চা, একটা শিশু, তার মা বাসের ভেতরেই রয়ে গেছে, মাকে বের করতে পারেনি, এবং শেষ দিকে আসলে দম নিতে পানির মধ্যে অনেক কষ্ট হচ্ছিল, সে জানালা দিয়ে কোনো মতে বের হয়ে যায়, সাঁতার পারে দেখে বেঁচে গেছে। ভয়াবহ শোকের একটা দিন। মৃত্যু সবার হবে, পৃথিবীতে কেউই আসলে অমর না, আমাদের সবাইকেই মরতে হবে, কিন্তু এভাবে মৃত্যু, 2 লঞ্চের পিষ্ট হয়ে মৃত্যু, হুট করে একটা বাস পদ্মার গর্ভে বিলীন হয়ে যাওয়ার মৃত্যু, এই মৃত্যুগুলো আসলে কোনোভাবে কাঙ্ক্ষিত না। সেই মৃত্যুগুলো যেন বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি এক্সপেক্টেড। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন যেহেতু স্পোর্টস নিয়ে কাজ করে, দায়বদ্ধতার জায়গা আমাদেরও রয়েছে। তারা যে ক্যালাসগিরি করে, এখনো কিছু মানুষ আমাকে গালিগালাজ করবে এগুলো সমালোচনা করার জন্য, এগুলো আরো বেশি আনএক্সপেক্টেড। ক্রিকেট বোর্ডের একজনের মনে হলো না যে তাদের 16 মিলিয়নের সেই পেজটাতে এতগুলো মানুষ মারা গেল এভাবে, সবাই সব জায়গায় সেটা পোস্ট করছে, দুঃখ প্রকাশ করছে, শোকার্ত হচ্ছে, অন্তত একটা শোক বার্তা পোস্ট করার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে অনেক বেশি ব্যস্ত। সবাই ভালো থাকবেন।